সুপ্রিয় বক্তা সজ্জন মণ্ডলী এবং সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, দেশব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট একটি প্রতিষ্ঠান, একটি সরকারি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য, অর্থাৎ বিশেষ করে পুরোহিত এবং সেবায়েতের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশিক্ষণ দিয়ে থাকে। সেই প্রশিক্ষণের ধারাবাহিকতা আজকে সেবায়েতদের প্রশিক্ষণ চলছে ফেনী কেন্দ্রীয় জয়কালী মন্দিরে। সেখানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে চলছে সেবায়েতদের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। আজকে ষষ্ঠ দিন আমরা এখানে এসেছি। এখানে যারা প্রশিক্ষণ দিচ্ছেন বা যারা নিচ্ছেন তাদের সাথে কথা বলার জন্য আমরা কথা বলে ওনাদের সাথে কথা বলবো, পাশাপাশি এই প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় বক্তা সজ্জন মণ্ডলী, আমরা এখন কথা বলবো এই যে প্রশিক্ষণ চলছে 9 দিন ব্যাপী, সেই প্রশিক্ষণের যিনি কর্ণধার, অর্থাৎ ফেনী অঞ্চলে যে প্রশিক্ষণটা চলছে সেবায়েতদের, সেই সেবায়েতদের প্রশিক্ষণ যিনি দায়িত্ব পালন করছেন, যিনি চট্টগ্রাম থেকে আমাদের এই ফেনীতে এসে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা এখন শুরুতে তার সাথে কথা বলবো। স্যার, আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম সুকুমার দাস। আমি এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জুনিয়র কনসালটেন্ট হিসেবে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্ব পালন করছি। এই চট্টগ্রাম অঞ্চলের আওতায় ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার এই 3টি জেলায় যে পুরোহিত এবং সেবায়েতদের প্রশিক্ষণ কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। স্যার, আপনার কাছে আমার একটা বিষয় আসলে কৌতূহলবশত জানতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে আমরা তো সাধারণত সেবা দিয়েই থাকি, বিভিন্ন মন্দিরে হোক বা বিভিন্ন নিজের ধর্মীয় প্রতিষ্ঠানে হোক। তো সেই হিসেবে আপনারা এই যে সেবায়েতের জন্য যে প্রশিক্ষণ আয়োজন করছেন, আসলে এটার মূল উদ্দেশ্যটা কি? এটা একটু যদি আমাদেরকে ব্যক্ত করতেন ভালো হবে। ধন্যবাদ। আসলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু ধর্মাবলম্বী, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের জন্য কাজ করে থাকে। এটা একটি সরকারি প্রতিষ্ঠান। এই হিন্দু ধর্মীয় যে লোকজন আছে তাদের সেবায় কাজ করে থাকে, তাদের কল্যাণে কাজ করে থাকে। তো এই কল্যাণের কাজ করতে গিয়ে বিভিন্ন মঠ মন্দিরের সংস্কার কাজ, বিভিন্ন মঠ ধর্মীয় শিক্ষা এবং শিশু শিক্ষা থেকে আরও অন্যান্য প্রজেক্ট আছে। তার মধ্যে এই পুরোহিত সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প এটা একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এই যে সারা বাংলাদেশের যে বিভিন্ন মঠ মন্দির সেবাশ্রম আছে, এই সকল সেবাশ্রমের যে পুরোহিতগণ আছে এবং সেবায়েত, তাদের একটা দক্ষতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের উদ্দেশ্যটা হলো যে আসলে এখানে অনেক সেবায়েত পুরোহিত আছে যারা আর্থিকভাবে একটু পিছিয়ে আছে। আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় এবং সেই সাথে মন্দিরে আগত ভক্তদের মাঝে তাদের প্রশিক্ষণের বিষয়গুলো ছড়িয়ে দিয়ে তাদেরকেও পারিপার্শ্বিক অবস্থায় তাদেরকেও আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য এই কাজগুলো যাতে করে। এতে করে এই যে হিন্দু সমাজের এই যে সেবায়েত এবং পুরোহিতদের যে শ্রেণীটা, এই শ্রেণীটা আস্তে আস্তে উন্নয়নের দিকে যাবে এবং তাদের উন্নয়ন হলে আশেপাশের যে সমাজ, হিন্দু সমাজ, তারাও উন্নয়নের দিকে যাবে। এটাই সরকারের মূল উদ্দেশ্য। মানে এখানে আসলে মূলত কয়টি বিষয়ের উপরে তাদের? আমি বলছি, এখানে 2 রকমের প্রশিক্ষণ আছে। একটা হচ্ছে পুরোহিত প্রশিক্ষণ আর একটা সেবায়েত প্রশিক্ষণ। পুরোহিত প্রশিক্ষণের 3টি বিষয়, সেটা হচ্ছে হিন্দু আইন এবং পূজা পদ্ধতি, ভূমি আইন, ICT এবং ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্য পুষ্টি স্বাস্থ্যসেবা, এই 3টি বিষয়ের উপর। আর সেবায়েত প্রশিক্ষণেও 3টি বিষয় আছে। একটা বিষয় হচ্ছে সামাজিক মূল্যবোধ, আরেকটা হচ্ছে গৃহপালিত পশুপালন এবং মৎস্য চাষ, আরেকটা হচ্ছে কৃষি ও বনায়ন। কারণ একটা মন্দিরে একজন সেবায়েত, মন্দিরের পাশে যদি একটু খোলা জায়গা থাকে, জায়গাটা পড়ে আছে, আমার এই প্রশিক্ষণের মাধ্যমে সেখানে যদি সে একটা সবজি বাগান করে, তাহলে সেই সবজি সে নিজেও নিজের পরিবারের জন্য খাইতে পারবে এবং বাজারেও বিক্রি করতে পারবে এবং বিগ্রহেরকেও সে প্রসাদ হিসেবে সেবা দিতে পারবে। এতে করে আর্থসামাজিক উন্নয়ন হবে। দর্শক, যেমনটি আমরা স্যারের কাছ থেকে জানতে পেরেছি যে আসলে সেবা দেওয়া কিন্তু সহজ বিষয়, কিন্তু সেবা দেওয়ার পাশাপাশি তাকে যদি আর্থসামাজিকভাবে যদি স্বাবলম্বী করা যায়, তাহলে সেক্ষেত্রে তার সেবা দেওয়ার যে মানসিকতা সেটা অনেক বেশি আরও উন্নতর হবে। যে হিন্দু আইন এবং ভূমি আইনের যে বিষয়গুলো আছে, তাদেরকে আইন সম্বন্ধে আমরা বিভিন্ন
জানা ভূমি আইনের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আমরা দিচ্ছি প্রশিক্ষণে, হিন্দু আইনের প্রয়োজনীয় বিষয়গুলো দিচ্ছি। এই কারণ একজন পুরোহিতের কাছে প্রতিদিনই কিছু না কিছু ভক্ত আসে এবং তার আশেপাশে মন্দিরের আশপাশে ভক্তরা আছে, তখন তারা যদি ছোটোখাটো ভূমি আইন সম্পর্কে, হিন্দু আইন সম্পর্কে জানতে চায় তখন ওই পুরোহিতের কাছে জানতে পারবে। সেই জন্য আমরা এই পুরোহিতের কাছে এই হিন্দু আইন এবং ভূমি আইনের বিষয়গুলো এনেছি। দর্শক, যেমনটি আমরা জানতে পেরেছি স্যারের মাধ্যমে যে আসলে এই প্রশিক্ষণের উদ্দেশ্যটা কি, সেখানে পুরোহিতদেরকে কিছু বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়, পাশাপাশি সেবায়তদেরকেও কিছু বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়, যেগুলো আপনারা স্যারের মুখ থেকে জেনেছেন। তবে আসলে সবচেয়ে বড় কথা হলো যে ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা অনেক সময় দেখি যে আমাদের মন্দিরের জায়গাগুলো নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই দিক থেকে কিন্তু এই প্রশিক্ষণটা অধিকতর গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আপনারা যারা, স্যার আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, এই যে ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণগুলো আর চলবে কিনা, বা যারা অংশগ্রহণ করতে চায় যদি আমাদেরও মাধ্যমে অংশগ্রহণ করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনারা তাদেরকে সুযোগ করে দিবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। এটি একটি চলমান প্রক্রিয়া। 2016 সাল থেকে প্রথম পর্যায় শুরু হয়েছিল, তা 2019-এর জুন পর্যন্ত চলেছে। তারপর করোনাকালীন সময়ের কারণে মাঝখানে 2 বছর বন্ধ ছিল। 2021 সাল থেকে দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে, এটা এখন বর্তমানে চলমান আছে। এটা 26 সালের জুন পর্যন্ত দ্বিতীয় পর্যায় শেষ হবে। পরবর্তীতে এই চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা তৃতীয় ফেজের জন্য আমরা কাজ করছি। আমাদের বর্তমান সরকার এটাকে চলমান রাখার জন্য আমাদেরকে বলেছেন এবং এটা চলমান থাকবে আশা করছি। যেহেতু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এটি পরিচালিত হয়, ট্রাস্টি বোর্ডের যে সকল সম্মানিত ট্রাস্টিগণ আছেন এবং বোর্ডের পরিচালকগণ আছেন তারাও চেয়েছে যে এই প্রজেক্ট চলমান থাকবে। কাজ চলছে, আশা করি তৃতীয় পর্যায়ে এটা চলমান থাকা অবস্থায় তৃতীয় পর্যায়েও শুরু হবে। এবং সেই সাথে অনেক চাহিদা রয়েছে। ফেনীতে আমরা যখন প্রশিক্ষণ করতে আসি তখন অনেক পুরোহিত সেবায়ত আমাদেরকে আবেদনপত্র জমা দেন, যখন কক্সবাজারে যাই তখনও আবেদনপত্র জমা দেন। আমাদের অফিসে অনেক আবেদনপত্র জমা আছে, এটার চাহিদা আছে এবং ভবিষ্যতে এটা চলবে বলে আমি আশা করি। দর্শক, যেমনটি আমরা জেনেছি যে আসলে আপনারা যারা আগ্রহ আছে যে পুরোহিত অথবা সেবায়ত প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফেনী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অফিস রয়েছে, যেটি আমাদের তুলাবাড়িতে অবস্থিত। আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করার আপনাদেরকে অনুরোধ করছি। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং খুব ভালো লাগলো এই সাক্ষাৎকার দিয়ে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো এখানকার একজন প্রশিক্ষণার্থী যিনি প্রশিক্ষণ গ্রহণ করছেন আজকে 6ষ্ঠ দিনে, এবং এই সেবায়ত প্রশিক্ষণ যে 6ষ্ঠ পর্ব চলছে, এই 6ষ্ঠ পর্বের একজন তিনি প্রশিক্ষণার্থী। তো আসলে দিদি, আমি শুরুতে আপনার পরিচয়টা একটু বলবেন এবং কোন মন্দির থেকে এসেছে সেটি একটু বলবেন। নমস্কার, আমি শুভ্রা আচার্য। আমি দক্ষিণ কাশিমপুর শ্রী শ্রী নবগ্রহ মন্দির থেকে এসেছি। আমি এখানে সেবায়তের প্রশিক্ষণ নিতে এসেছি। আপনার এই যে সেবায়তের প্রশিক্ষণ নিতে এসেছেন, বা আগে কি জানতেন আর এখানে এসে কি জানছেন, বা এই প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু বলে মনে করছেন আপনার কাছে, সে বিষয়ে একটু বলবেন আমাদেরকে। আমরা ছোট থেকে আসলে অনেক কিছুই শিখেছি, তবে এই প্রশিক্ষণের মাধ্যমে যে পুঁথিগত বিদ্যাটা সেটা আমরা জানতে পেরেছি। এখানে আর্থসামাজিক প্রেক্ষাপটের যে বিষয়গুলা, যেমন বাল্যবিবাহ, যৌতুক, তারপর মাছ চাষ, হাঁস পালন এবং ধর্মীয় যেই সব শিক্ষাগুলো, যেমন গীতা পাঠ করা, তারপরে আপনার রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, অনেক কিছু নিয়ে আমাদেরকে এখানে শিক্ষা প্রদান করা হচ্ছে। হ্যাঁ, আমরা জানতাম, তবে সব কিছু পুরোপুরি আমরা জানতাম না। যেটা আমরা এখানে এসে, আমাদের স্যার আছে, ম্যাডাম আছে, তারা আমাদেরকে এগুলো নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। আর এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যা জানতে পেরেছি তা যদি আমরা ভবিষ্যৎ জীবনে যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা অনেক লাভজনক হবে। যেমন এখানে ছাগল পালন, তারপর গাভী পালন, গাভীর পরিচর্যা করা, কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনেক লাভবান হবে। তো আমরা যদি সেগুলো যদি আমাদের জীবনে যদি এইসব শিক্ষাগুলো যদি প্রতিফলন ঘটাতে পারি তাহলে আমি মনে করি আমাদের পারিবারিক জীবনে এবং অর্থনৈতিক জীবনে অনেক উন্নতি হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি তো স্বাবলম্বী হবেন, পাশাপাশি আপনি কি সমাজের জন্য কোনো ভূমিকা পালন করবেন কিনা এই বিষয়ে? সমাজের জন্য ভূমিকা বলতে আমরা যা কিছু শিখেছি এখান থেকে, আমরা যদি আমাদের সমাজে বিভিন্ন ধর্মীয় শিক্ষা এবং আমাদের পাড়া প্রতিবেশী মহল্লায় আমরা যদি এগুলো প্রচারণা করতে পারি তাহলে আমাদের সবার জন্য জিনিসটা অনেক ভালো হবে।
দিদি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে সময় দেওয়ার জন্য। নমস্কার, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় ধন্যবাদ আমাদের শিক্ষক স্যার ম্যাডামদেরকে, যারা আমাদেরকে এবং সরকারকে, যারা আমাদেরকে এসব কিছু শেখার জন্য সুযোগ করে দিয়েছে। দর্শক, আমরা আরও একজন প্রশিক্ষণার্থীর সাথে এখানে কথা বলবো। আসলে উনি এই প্রশিক্ষণ থেকে আসলে আপনি কি গ্রহণ করেছেন এই 6টা দিনে এসে, আর সেটা আপনি সমাজে কি ভূমিকা পালন করবেন বলে মনে করেন? আমি সেবায়েত হিসেবে এই 6টা দিনে পর্যন্ত যে প্রশিক্ষণগুলো নিয়েছি সেটা হলো সামাজিক মূল্যবোধ, তারপরে পশুপালন, পূজাবিধি। আমি একজন সেবায়েত হিসেবে সমাজে লক্ষিত জনসাধারণ যারা আছেন অথবা যাদের স্বল্প পরিমাণ বা মধ্যম মানের যে ভূমি যাদের আছেন, পুকুর, ডোবা, নালা, তাদেরকে মাছ চাষে, তারপরে হাঁস চাষ, গৃহপালিত পশু, এগুলো চাষে উদ্বুদ্ধ করতে পারি। পাশাপাশি সেবায়েত হিসেবে আমি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত সেই প্রতিষ্ঠানেও এটাকে আমি শুরু করতে পারি এই কাজটা, এবং এটা লাভজনক। আর্থসামাজিক অবস্থা অবশ্যই উন্নয়ন হবে। কেমন মনে হচ্ছে আসলে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারে? প্রশিক্ষণটা আমি গ্রহণ করে আমি খুবই আনন্দিত এবং আমি গর্বিত। ধন্যবাদ আপনাকে ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। গ্রামীণ পর্যায়ে কি করা হয়? পালন করা হয়। হ্যাঁ, গ্রামের শতকরা 90টি পরিবার হাঁস পালনের সাথে কি আছে? যুক্ত আছে। প্রত্যেক পরিবারেই ঘরে 5 থেকে 6টি কি রয়েছে? হাইব্রিড হাঁস, মুরগি এগুলো পালন করার চেষ্টা করব, যাতে আমরা লাভজনকভাবে কি করতে পারি, উৎপাদনে বৃদ্ধি করতে পারি এবং পাওয়া যায়। এদের পিছনে খরচ, সময় এবং পরিশ্রম খুবই কম। সাধারণত পরিবারের মহিলারা তাদের কাজে থাকে না, একটু দুটা রেখে দিলেও ঘরের মধ্যে ওগুলাই দিচ্ছি। হ্যাঁ, আর এক্সট্রা কোনো খাবার ওদের জন্য কি করে না? হ্যাঁ, দেয় না। কারণ আমার হাঁসটা আর মুরগিটা কি বড় হবে? বড় হবে। ওদের জন্য কি করতে হবে? সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে যত্নে প্রতিটি বাড়িতে 10 থেকে কয়টি 50টি হাঁস আপনি কি করতে